ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অলিদের ভাড়া বাড়িটা একটু নির্জনে, শহরতলির একদম ভিন্ন প্রান্তে। আশেপাশে তেমন কোনো বাড়ি নেই, আছে শুধু গাছগাছালি ঘেরা এক মুঠো সবুজের ছোঁয়া। বাড়ির একপাশে বিরাট মাঠ, অন্যদিকে বিরাট সবুজ শ্যাওলা ধরা পুকুর। পুকুরের পাশে দুটো তালগাছ জড়াজড়ি করে গোধূলির ছায়ামাখা অন্ধকারে আবছা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের ছায়ায় ছায়াময় হয়ে রয়েছে আশেপাশের জায়গাটা। এক মনে খানিকক্ষণ চারপাশটা পর্যবেক্ষণ করছিলাম। পুকুরের বুকে আবছা আবছা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। দূরে কোথাও একটা তক্ষক ডেকে উঠল। আমার দুপুরের দিকে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন লেট করার ফলে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। অলি জানতো যে আমি আর দিব্য আজ আসবো। শেষ মুহূর্তে দিব্য জানায় অফিসের বিশেষ কাজে সে বাইরে যাচ্ছে, তাই আমি একাই আসি। চারিদিকে তখন ঘন অন্ধকার নেমে এসেছে। আমি আর দেরি না করে দরজায় কড়া নাড়লাম। দেখি কোনো সাড়া শব্দ নেই। জানেন, আমি দুবার ডাকলাম, অলি, এই অলি। না, এবারেও কোনো শব্দ শুনতে পেলাম না। বাধ্য হয়ে দরজায় মৃদু চাপ দিতে দরজাটা খুলে গেল। ঘরের ভেতর কালো অন্ধকার। আগের বার যখন এসেছিলাম তখন দেখেছি ঘরের দেওয়ালে আলোর সুইচ। দেওয়াল হাতড়ে আলো জ্বালিয়ে দেখি ঘরের উপর অলি উপুড় হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি গিয়ে ওকে সোজা করতে গেলাম। বুঝলাম অলি আর নেই। তার গা বরফের মতো ঠান্ডা। মারা গেছে না খুন হয়েছে? না, আমি ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। এতটুকু রক্তের ছিটে ফোঁটা কোথাও ছিল না। তাই আসলে খুনের ব্যাপারটা ঠিক মাথায় আসেনি। তারপর কি করলেন আপনি? তারপর আমি আসলে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। তাই আমি আমার বন্ধুকে ফোন করি। ওকে সব ঘটনা খুলে বলি। ও বলে পুলিশকে খবর দিতে, কিন্তু আরও কিছু বলছিল। তার আগে ফোনটা কেটে গেল। হাজার চেষ্টা করে আর ফোনের লাইন পেলাম না। আমি তখন বড় রাস্তার দিকে সাহায্য চাইতে চাই, কিন্তু বিশ্বাস করুন আমি কাউকে পাইনি যে একটু সাহায্য করতে পারে। আবার আমি বাড়ি ফিরে আসি। এসে দেখি অলি ঘরে নেই। মানে অলির মৃতদেহটা নেই। তারপর আমি... মিথ্যে কথা, সত্যিটা আমি বলছি। তারপরে আপনি অলিদেবীর লাশটা নিয়ে পুকুরে ফেলে পালিয়ে গেলেন, তাই তো? এমন গল্প ফেলেছেন যা পুরোপুরি অবিশ্বাস্য। এবার আপনি সত্যি কথা বলুন, অলিদেবীকে হত্যা করলেন কেন? কি এমন হলো যে আপনি অলিদেবীকে খুন করলেন? না, বিশ্বাস করুন আমি খুন করিনি। অলি আমার একমাত্র বোন। কাকা মারা যাবার সময় আমাকে ওর দায়িত্ব দিয়ে গেছে। আমি ওকে খুন করব? শুধুই কি বোন, নাকি আপনার কাকার টি এস্টেটের অর্ধেক মালকিন, যা কিনা অলিদেবী না থাকলে আপনার হয়ে যাবে? না, আপনারা কিন্তু সব ব্যাপারটাকে দুয়ে দুয়ে চার করে ফেলছেন। আপনারা আমাকে বিনা দোষে অপরাধী বানাচ্ছেন। হ্যাঁ, সব অপরাধী এটাই বলেন। আচ্ছা, আপনি তো আর্টিস্ট, তাই না? তা কিরকম রোজগার হতো আপনার? গত 7 দিনের মধ্যে এই একই প্রশ্ন তাকে বহুবার করা হয়েছে। পুলিশ যে কোনো প্রকারে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাকে দোষী সাব্যস্ত করা যায়। কোনো উপায় নেই। চারিদিকে শুধু অন্ধকার। কিভাবে বাঁচবে নিখিলেশ? মাথার ঘাম মুছে হলুদ বাল্বের দিকে তাকিয়েছিল নিখিলেশ। একটা মাছি বাল্বের চারপাশে ঘুরপাক খাচ্ছে।
ঠিক যেমন সেও এই একই পরিস্থিতির চারপাশে একইভাবে ঘুরপাক খাচ্ছে। সেদিনের সন্ধ্যের কিছু ঘটনার উপর যেন একটা বিস্মৃতির চাদর পড়ে আছে। কিছুতেই বাকি কথাগুলো মনে পড়ছে না। কিভাবে সে ওই অত রাতে আসানসোল থেকে বিরাটি ফিরল? কে তার পকেটে বিষের খালি শিশিটা রেখে দিয়ে গেছে? কেই বা অলির লাশটাকে জলে ফেলে দেয়? কোনো উত্তর খুঁজে পায় না নিখিলেশ। মাথা যেন গলিয়ে যাচ্ছে। নিখিলেশ ভালো করে জানে সেই প্রশ্নের জবাব না পেলে সে বাঁচতে পারবে না। সব প্রমাণ তার বিরুদ্ধেই যাচ্ছে। জেলের কোনায় রাখা কুঁজো থেকে এক গ্লাস জল পান করে সিমেন্টের স্ল্যাবের ওপর রোঁয়া ওঠা দুর্গন্ধ শতরঞ্চির ওপর শুয়ে পড়ল নিখিলেশ। মাথাটা ভারী হয়ে গেছে। সে জানে এর পরের ঘন্টাগুলো আরও ভয়াবহ হতে চলেছে। পুলিশ অলির খুনের মামলায় তাকে দোষী বানিয়েই ছাড়বে। 3rd ডিগ্রিও প্রয়োগ করা হতে পারে সব মেলানোর জন্য। পরশু কোর্টে হিয়ারিং, আর তার আগে যদি একবার... কথাটা মনে পড়তেই পিঠ সোজা করে বসল নিখিলেশ। নিজের নির্বুদ্ধিতার জন্যই নিজেই নিজের মাথায় একটা চাপড় মারল। নিখিলেশ কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? কোনো কি উপায় আছে তার কাছে, নাকি এভাবেই তাকে... নমস্কার, আমি সম্রাট মুখার্জি। আজ শুনছেন দেশ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প অরিজিনালস। লেখিকা অনিন্দিতা নাথের কলমে অখিলেশ দত্ত গোয়েন্দা সিরিজের কাহিনী অলি হত্যা রহস্য। গল্প পাঠে সম্বুদ্ধ। এই রহস্যের শেষটা ঠিক কোথায় জানতে হলে শুনতে থাকুন। সকাল থেকেই আকাশের মুখ ভার। তার উপর হাতে কোনো কেস নেই। এই নিয়ে 1 সপ্তাহের পুরনো খবরের কাগজগুলো পড়ে যাচ্ছে অখিলেশ। মাঝে মাঝেই বিরক্তির প্রকাশ করতে গিয়ে চুক চুক করে মুখে একটা শব্দ করছে শুনতে পাচ্ছি। এ সময় তাকে বিরক্ত করা অর্থাৎ সিংহের মুখে মাথা ঢুকিয়ে দেওয়া। ওদিকে খোকাকে নিয়ে গৌরী বাপের বাড়ি চলে গেছে আজ 2 দিন হলো। মন কষাকষি হলে গৌরী এমন একটু আধটু করেই থাকে। আবার অখিলেশ একবার ফোন করলে বরফ আর আগুনের উত্তাপ শীঘ্র ওঠানামা করে শেষে জল হয়ে যায়। আমি এক মনে এসব ভাবছিলাম, চিন্তায় ছেদ পড়ল সিঁড়িতে কারুর পায়ের শব্দ শুনে। আমি তড়িঘড়ি করে উঠতে যাচ্ছি, এমন সময় খবরের কাগজের আড়াল থেকে অখিলেশ বলল, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই অমিত। গৌরী আসছে না। যিনি আসছেন তিনি আর যেই হোক মহিলা নন, পুরুষ। হাতে কোনো ভারী জিনিস আছে, সেইটা সিঁড়ির কাঠের হাতলে ঘষা খাচ্ছে। আর হাঁটার শব্দ বলে দিচ্ছে যে আগন্তুক মধ্যবয়স্ক যুবক। ঠিক তখনই ঠক ঠক করে 2বার দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক দাঁড়িয়ে। তার হাতে 2টো মোটা বই, বাঁ কাঁধে একটা ব্যাগ আর চোখে রিমলেস চশমা। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, মুখে একটা আলগা হাসি। সেই ভদ্রলোক হাত বাড়িয়ে আমাকে নিজের পরিচয় জানালেন। নমস্কার, আমি ডক্টর কৃষ্ণেন্দু ঘটক। আচ্ছা, আপনি তো অখিলেশ দত্ত, তাই না? মাথা নেড়ে অসম্মতি জানিয়ে আমি বললাম, আমি নই, ওই যে উনি। আমি তাকে ভেতরে স্বাগত জানালাম। চেয়ার থেকে তখন আমার গোয়েন্দা বন্ধুটি সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে। চোখে মুখে একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে। অনেক দিন নিরামিষ ভোজনের পর মাছ দেখলে যেমন বাঙালির হৃদয়ে আন্দোলিত হয়, ঠিক তেমনই অনেক দিন... আপনি তো আবার টিকটিকি। এই কথাটা কানে না এলে আমার বন্ধুর খুব একটা ভালো লাগে না। বুঝলাম আমাদের ঘরে এবং অখিলেশের জীবনে একটা নতুন কেস আসতে চলেছে। সিগারেটের কৌটোটা খুলে ওনাকে একটা অফার করে
নিচে একটা ধরিয়ে লম্বা ধোঁয়া ছেড়ে বলল, বলুন, আপনার কি সাহায্য করতে পারি? আসলে একটা কেসের বিষয়ে একটু কথা ছিল। আপনার নাম আমি অনেক শুনেছি, একজনের বড় বিপদ, তাই আর কি একটু কনফিডেন্সিয়াল ছিল ব্যাপারটা। চিন্তা করবেন না, এখানকার কোনো কথাই বাইরে যাবে না। পরিচয় করিয়ে দিই, উনি আমার বন্ধু অমিত মুখোপাধ্যায়। ও আচ্ছা আচ্ছা, আপনিই অমিত বাবু, নমস্কার। সখ্যতা বিনিময়ের পর অখিলেশ বলল, এবার আপনার কেসটা শুনি। কৃষ্ণেন্দুবাবু নিজের জিভ দিয়ে একবার ঠোঁটটা চেটে বলতে শুরু করলেন, ঘটনাটা আমার এক বন্ধুর, ওর নাম নিখিলেশ ব্যানার্জি। মনে হয় খবরের কাগজে খবরটা দেখে থাকবেন। ওই আসানসোলে একটা মার্ডার হয়েছে, সেই ঘটনাটা। আমরা মন দিয়ে শুনছি, পাশে তাকিয়ে দেখি অখিলেশ 7 দিনের পুরনো খবরের কাগজটা খুলে সামনে রেখেছে। আমি কালো বড় বড় অক্ষরে লেখাটা মনে মনে পড়ছি। খুঁড়তুতো বোনকে পুকুরের জলে ডুবিয়ে খুনের প্রচেষ্টায় ধৃত বিরাটির এক অঙ্কল শিল্পী, মৃতার নাম অলি ব্যানার্জি। অখিলেশ মুখ নিচু করে কিছু একটা ভাবছে। আমি চুপচাপ বসে। কৃষ্ণেন্দুবাবু আবার বলতে শুরু করলেন, নিখিলেশ আমার বন্ধু এবং প্রতিবেশী। আমরা বহু বছর একই পাড়ায় রয়েছি। নিখিলেশের কাছের মানুষ বলতে আমরা 2 বন্ধু, আমি আর দিব্য। দিব্য প্রথম খবর কাগজে কাজ করে, আর আমি সরকারি হাসপাতালে আছি। নিখিলেশ একেবারেই ঝুট ঝামেলাহীন একটা মানুষ, একটু পাগলাটে ধরনের, ওই শিল্পীরা যেমন হয়। ও ছোট থেকেই কাকার কাছে মানুষ। মা বাবা অনেক ছোটবেলায় মারা যান। যে বাড়িতে নিখিলেশ থাকে সেটা ওর বাবার বাড়ি। আসামে ওর কাকা কাকিমা থাকতেন। নিখিলেশের কাকার 2টো টি এস্টেট ছিল। উইল অনুযায়ী ওনারা 2জন মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিকানা এসে পড়বে তাদের একমাত্র মেয়ে অলির উপর। নিখিলেশ বরাবরই বিষয় সম্পত্তির থেকে দূরে দূরেই থাকত। তবে ওর কাকা মারা যাওয়ার আগে আরেকবার উইল বদল করেছিলেন এবং নিখিলেশকে অর্ধেক সম্পত্তির মালিকানা দিয়ে যান। এই হলো নিখিলেশের পারিবারিক বিষয়। এবারে কথা বলতে গিয়ে মাঝখানে থেমে বললেন, বলছি একটু জল পাওয়া যাবে, গলাটা শুকিয়ে এসেছে। রামদাস 1 গ্লাস জল রান্নাঘর থেকে এনে দিতেই পুরো গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে আবার বলতে শুরু করলেন, আগের সপ্তাহে শনিবার অলি হঠাৎ ফোনে জানায় সে বাসা বদল করবে, তাই দাদার সাহায্য প্রয়োজন। নিখিলেশ আসানসোল যাওয়ার জন্য তৈরি হয়। এমন সময় দিব্য আসতে পারবে না জেনে সে একাই রওনা হয়। পৌঁছানোর কথা দুপুরে, কিন্তু সে পৌঁছয় সন্ধেবেলায়। সেদিন কয়েক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পৌঁছে দেখে অলি ঘরের মধ্যে পড়ে আছে। অলির নিঃশ্বাস পড়ছে না। দেখে সে ঘাবড়ে গিয়ে লোক ডাকতে যায়। অলি যে বাড়িতে থাকতো সেই বাড়িটা একটু লোকালয়ের বাইরে ছিল। প্রথমে অলি ভেবেছিল যে গ্রামের নিস্তব্ধ পরিবেশে পড়াশোনার সুবিধে হবে, কিন্তু পরে একা ওই বাড়িতে ভয় পায়। কিসের ভয়? ঠিক জানি না, তবে নিখিলেশের কাছে যেটুকু শুনেছি, এমনিতে সে খুব সাহসী, কিন্তু ইদানিং সে ভূতের ভয় পেতে শুরু করে। আর সেই কারণেই সে বাড়ি বদল করবার সিদ্ধান্ত নেয়। তারপর? নিখিলেশ সেদিন কাউকে খুঁজে পায়নি। নিখিলেশ আবার সেই বাড়িতে ফিরে আসে। তখন দেখে অলি ঘরে নেই। চারিদিকে দেখেও কোথাও অলিকে খুঁজে পায় না। কথাগুলো বলে কৃষ্ণেন্দুবাবু চুপ করলেন। অখিলেশের দিকে তাকিয়ে দেখি সে এক মনে টেবিলের উপর রাখা অ্যাস্ট্রের দিকে তাকিয়ে কিছু যেন একটা ভাবছে। কেউ কোনো প্রশ্ন করছে না দেখে আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? এটা তো অর্ধেক ঘটনা শুনলাম। আমার কথা শেষ হতে না হতেই অখিলেশ বলে ওঠে, আপনি ঘটনাটি এমনভাবে বলুন যেন আমরা কিছুই জানি না। খবরের কাগজে যেভাবে ঘটনাটা লেখা হয়েছে তাতে কোর্টের রায় বেরোনোর আগেই ওরা আপনার বন্ধুটিকে দোষী সাব্যস্ত করে ফেলেছে।
বড়ই অসম্পূর্ণ আর পক্ষপাত দুষ্ট খবর। কৃষ্ণেন্দুবাবু আবার বলতে শুরু করলেন। এর পরের ঘটনাটা খুবই আশ্চর্যজনক। ঘরে ফিরে নিখিলেশ অলিকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দিতে যাবে ঠিক করে, কিন্তু যেতে পারে না। হঠাৎ যেন তার মাথাটা কেমন ঘুরে যায়। সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে সে তখন তার বিরাটির বাড়িতে শুয়ে। বাড়ির বাইরে পুলিশ এসে হাজির। তার বাড়ি তল্লাশি করে তারই পকেট থেকে একটি বিষের শিশি পাওয়া যায়, আর সেই বিষের অংশবিশেষ অলির লিভারেও পাওয়া যায়। ফলে পুলিশের দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি। এইবার অখিলেশের কপালে সামান্য ভাঁজ পড়তে দেখা গেল। কিছুক্ষণ মৌন থেকে সে বলল, আচ্ছা, আসানসোলের বাড়িতে ঘটনাস্থল থেকে আর কি কি পাওয়া গেছে? পুলিশের সূত্র অনুযায়ী সেরকম কিছু না। চায়ের কাপ আর দইয়ের একটা হাঁড়ি, বোধহয় দাদা আসবে বলে আনিয়ে রেখেছিল অলি। এরকমও তো হতে পারে নিখিলেশ আসার আগেই আরও কেউ এসেছিল, যে ওই দইয়ের মধ্যে বিষ মিশিয়ে অলিকে খাইয়েছে। হ্যাঁ, কিন্তু তাহলে তো হাঁড়িতে লেগে থাকা দইতে বিষের উপস্থিতি আছে কি না সেটা তো বোঝা যাবে। পরীক্ষায় জানা গেছে দইয়ের মধ্যে কোনো বিষ ছিল না। অখিলেশ মাথা নাড়ল। ঘড়িতে তখন ঢং ঢং করে 7টা বাজল। কৃষ্ণেন্দুবাবু এবার একটু নড়ে চড়ে উঠলেন। আচ্ছা অখিলেশবাবু, আমায় এবার বেরোতে হবে। নাইট শিফটে ডিউটি আছে। আপনাকে সবটা বললাম। আমার বন্ধুটাকে বাঁচান। পুলিশ পুলিশ উঠে পড়ে লেগেছে ওকে খুনি সাজাতে। চিন্তা করবেন না, আপনার বন্ধু যদি নির্দোষ হয় তাহলে কেউ তাকে শাস্তি দিতে পারবে না। আমি দেখছি ব্যাপারটা। যাবার আগে আপনি ওই ডায়েরিতে, এই অমিত, কালো ডায়েরিটা দাও ওনাকে। কোনটা? এইটা? আপনার নাম, আপনার আরেক বন্ধু দিব্যবাবুর নাম, টেলিফোন নাম্বার এবং আপনাদের দুজনের অফিসের টেলিফোন নাম্বার লিখে দিয়ে যান। প্রয়োজনে যোগাযোগ করতে লাগবে। আর হ্যাঁ, পরশু বিকেলে একবার ফোন করে নেবেন, তারপর বাকিটা বলে দেবো। কৃষ্ণেন্দুবাবু চলে যেতেই আমাদের দুজনের ইন্দ্রিয় জানান দিল পেটে ছুঁচো ডন বৈঠক করছে। আমার দিকে অখিলেশ তাকিয়ে বলল, ভাই অমিত, অনেক দিন ভালো মিষ্টি দই খাওয়া হয়নি, একটু খেলে কেমন হয়? আমিও সম্মতি জানালাম। বেরোবার সময় রামদাসকে অখিলেশ বলল ফিরতে দেরি হবে। বুঝলাম অখিলেশ অন্য কোনো পরিকল্পনায় আছে। মিষ্টির দোকানে দই খেতে খেতে অখিলেশ আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা অমিত, এই 1 হাঁড়ি মিষ্টি দই যদি তোমার বৌঠানকে দেওয়া হয় তাহলে কি তার মানভঞ্জন হবে? কি? না, কিছু না। আচ্ছা, অন্য কারোর বাড়িতে দই খেয়েছো কখনো? খেয়েছি। এতে আর নতুন কি? সেদিনই তো তোমার ওই প্রকাশক বটকৃষ্ণবাবুর অফিসে ওই দই আর মিষ্টি খেলাম। বাবা, হাঁড়ি ধরে খেতে দিলেন? তোমার মুখেই তো শুনেছি ভদ্রলোক খুব কৃপণ। আরে হাঁড়ি ধরে কেউ আবার দই খায় নাকি? কাপটিস ছিল না, তাই ছোট্ট শালপাতার বাটিতে দিয়েছিলেন। খেয়ে দে ফেলে দাও, এই ধোয়ার ঝামেলা নেই, হয়ে গেল। এই শোনো, আমি উঠছি, তুমি বাড়ি যাও, আমার ফিরতে রাত হবে। আর রামদাসকে বলে দিও আজকে রাতে খাবো না। আরে আরে এই অখিলেশ, এত রাতে কোথায় যাচ্ছ? জানি উত্তর পাবো না, সে দোকান থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। আমি অবশিষ্ট দই শেষ করে বাড়ির পথ ধরলাম। আরে আপনি এখানে? কি সৌভাগ্য আমার। তারপর কেসের জন্য বুঝি? অলি ব্যানার্জির খুনের মামলায় অভিযুক্ত নিখিলেশ ব্যানার্জির সঙ্গে একটু কথা বলতে চাই। আরে এই কেস তো জলের মতো পরিষ্কার। দাদা সম্পত্তির লোভে বোনকে খুন করেছে, আর তাছাড়া পরশু কেসটা কোর্টে উঠবে। তার আগে বুঝতেই পারছেন। বেশ, সে বুঝতে পারছি। আচ্ছা চলি, যাবার আগে একবার কমিশনার সাহেবের বাড়ি থেকে ঘুরে যেতে হবে। আসুন আসুন, এইদিকে আসুন। এত রাতে আবার কমিশনার সাহেবকে ডাকাডাকি কেন? আপনি যখন এত জোর দিয়ে বলছেন তখন আর আমার আপত্তি কোথায়। চলুন।
পরদিন সকাল 11টায় অখিলেশ বাড়ি ফিরল। সারা রাত যে ভালো ঘুম হয়নি বোঝাই যাচ্ছে তার চেহারা দেখে। মুখে হাসি দেখেই বুঝতে পারলাম কেসটার খানিকটা ধোঁয়া কেটেছে। খানিক রাগ মিশিয়ে জিজ্ঞেস করলাম, তা কাল রাতে কোথায় যাওয়া হয়েছিল শুনি? আমার দিকে না তাকিয়েই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অখিলেশ বলল, কাল রাতে রাধিকার মানভঞ্জন করে এলাম ভায়া। কি? হ্যাঁ গো বন্ধু, পরকিয়া করছি না, তবুও লুকিয়ে দেখা করার রোমাঞ্চই আলাদা। বুঝলাম, বেশ রোমাঞ্চকর রাত্রি যাপন হয়েছে বলেই বুঝতে পারছি কাল তাহলে। বুঝলে ভাই অমিত, বিয়ের পরই তো আসল প্রেম শুরু। তুমি তো ওই পথে গেলেই না, তুমি আর কি বুঝবে। অখিলেশ প্রেমের গূঢ়তাত্ত্বিক উপাখ্যান শেষ করবে তার আগেই রামদাস চা জলখাবার নিয়ে উপস্থিত। রামদাসের দিকে তাকিয়ে অখিলেশ বলল, আজ দুপুরে আমি আসানসোল যাব, আর বৌদিমণি আর খোকনকে নিয়ে ফিরব। তুমি রান্না করে রেখো। কথা শুনেই বুঝলাম কেসের ব্যাপারে একা যেতে চায়, ফলে আর নিজে ওর মধ্যে আমার ঢুকে লাভ নেই। অখিলেশ স্নান সেরে তৈরি, এমন সময় দুজন লোক দরজায় উপস্থিত। একজন কৃষ্ণেন্দু ঘটক আর দ্বিতীয়জন লোকাল থানার সাব ইন্সপেক্টর রহমান। অখিলেশ যেভাবে প্রস্তুতি নিয়েছে বুঝলাম আজ সে এই কেসের কিনারা করেই ফিরবে। আসানসোল থেকে বেশ রাতেই অখিলেশ ফিরল। গৌরীকে এতদিন বাদে বাড়িতে দেখে আমারও মনটা একটু শান্ত হলো, যেন চন্দ্রগ্রহণ কাটিয়ে চাঁদ সূর্য পৃথিবী আবার স্বস্থানে ফিরেছে। আমি ভেতরে ভেতরে উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছি, কিন্তু অখিলেশ নিরুত্তাপ, যেন কোনো সমস্যাই নেই। উত্তেজনা চাপতে না পেরে আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, এই কী হে, বলবে কি হয়েছে কেসটার? কোনো সুরাহা হলো নাকি? রান্নাঘরের ভেতর থেকে গৌরী অমনি বেরিয়ে এসে বলল, ওকে এসব জিজ্ঞেস করে কোনো লাভ নেই ঠাকুরপো। আমি সারা রাস্তায় জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো জবাব দিল না। অখিলেশ একটু হেসে বৌঠানের চোখের দিকে তাকিয়ে বলল, ধৈর্য ধরো গৌরী, ধৈর্য ধরো। মানে সোজা কথায় তুমি আমাদের এখন বলবে না, তাই তো? আরে কাল ম্যাটেনি শো, তৈরি হয়ে থেকো। আজ আবার সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। সূর্যদেবও যেন বৈরাগী হয়েছেন। রান্নাঘর থেকে আসা পেঁয়াজের সুঘ্রাণ জানান দিচ্ছে আজ গৌরীর মনে কোনো কালো মেঘ নেই। গরম গরম পেঁয়াজি আর চা খাচ্ছি, এমন সময় টেলিফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। অখিলেশের তৎপরতা দেখে বুঝলাম যে সেও এই ফোনেরই অপেক্ষায় ছিল। ফোনের বার্তালাপ কিছুটা এই প্রকার, সুপ্রভাত, জানতাম আপনারই ফোন হবে। এক্ষুনি? না না, তা কেন, আপনি আমার কাজে অনেক সাহায্য করেছেন। বসে রাখুন, কিচ্ছু জানানোর প্রয়োজন নেই, আমি এক্ষুনি আসছি। না না, লাগবে না, আমি হেঁটে চলে যাব। আচ্ছা। অখিলেশ কিছু না জানিয়ে বেরিয়ে গেল, আবার 1 ঘন্টার মধ্যে ফিরেও এলো। আসার সময় হাতে একটা মস্ত দইয়ের হাঁড়ি আর কতগুলো শালপাতার বাটি। রামদাসের হাতে তুলে দিতে দিতে বলল, রান্নাঘরে সাবধানে রেখো, আজ এদের ওপর অনেক গুরু দায়িত্ব। প্রায় ঘড়ির কাঁটা দুটো ছুঁই ছুঁই। অখিলেশ রামদাসের সাহায্যে কয়েকটা চেয়ার বৈঠকখানায় সাজিয়ে রাখল। আমি আর বৌঠান উত্তেজনায় ঘোরাফেরা করছি, আর ওদিকে আমাদের ডিটেকটিভ মহাশয় গুনগুন করে গান গাইছেন। যদি তারে নাই চিনিবি, যদি তারে নাই চিনিবি। এইভাবে কিছুক্ষণ কাটার পর আবার সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। অনেকগুলো পায়ের শব্দ একসাথে। দরজা খোলা ছিল। সরকারবাবুই প্রথম ঘরে ঢুকে চেয়ারে বসলেন। তারপর এক এক করে কৃষ্ণেন্দুবাবু, আরও 2জন অচেনা লোক এলো। একজনের চেহারার অবস্থা বলে দিচ্ছে যে 7 দিনের জেল হেফাজত থেকে সে এই সবে এসেছে।
আরেকজন টান টান ইস্ত্রি করা শার্ট প্যান্ট পরা। যদিও আলাপ করানোর পর জানলাম সেই শার্ট প্যান্ট পরা ভদ্রলোকের নাম দিব্য মজুমদার, নিখিলেশবাবুর এক সাংবাদিক বন্ধু। আমরা সবাই একসাথে বসতেই অখিলেশ বলতে শুরু করলো, সরকারবাবু, আপনি কত সহজেই কেসটার সমাধান করে দিয়েছিলেন, আর দেখুন আমি গত 3 দিন ধরে হাতড়ে বেড়াচ্ছি। সরকারবাবু একটা কেঠো হাসি হেসে বললেন, তা হাতরে কিছু পেলেন? পেলাম বই কি, 1 হাঁড়ি দই। মানেটা জানবার জন্য যে ঘটনাটা শুরু থেকে বলবার প্রয়োজন, শুনুন তাহলে। নিখিলেশবাবুর কাকা মৃত্যুর কয়েক বছর আগে যখন উইল করেন, তখন মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দেন। আর ঠিক তখনই ঘটনার সূত্রপাত। সেই সময় অলিদেবী একজনের প্রেমে পড়েন। সেই অজ্ঞাত ব্যক্তিকে অলিদেবীর বাবা কিছুতেই মেনে নিতে চাননি। হয়তো বুঝেছিলেন সেই প্রেমের অন্তরালে সম্পত্তির লোভ কাজ করছে, অলির জীবন সংশয় হতে পারে। মেয়েকে অনেক বুঝিয়ে যখন সেই সম্পর্ক থেকে সরিয়ে আনতে পারেননি, তখন উনি স্থির করেন যে নিখিলেশকে অর্ধেক চা বাগান দিয়ে যাবেন। করলেনও তাই। হয়তো বুঝেছিলেন তার হাতে বেশি সময় নেই। নতুন উইল বদলাবার কিছুদিন পর নিখিলেশবাবুর কাকা হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। নিখিলেশবাবুর নামে যে সম্পত্তি আছে সেটা অলিদেবী এবং তার প্রেমিক জানত না। জানত শুধু এস্টেটের উকিল আর নিখিলেশবাবু। এর মধ্যে বাবা মারা যাওয়ায় অলিদেবীর পথের কাঁটা দূর হয়। তিনি গোপনে তার প্রেমিকের সাথে মন্দিরে বিবাহ করেন এবং সবাইকে জানান যে তার পড়াশোনার কারণে তিনি আসানসোলে বাড়ি ভাড়া করে থাকবেন। আসামে থাকার জন্য কেউ নেই, তাই নিখিলেশও আপত্তি করেন না। এরই মধ্যে অলিদেবীর স্বামীই বলছি, কারণ মন্দিরে বিবাহ করলেও সেটা রীতিনীতি মেনে অগ্নিকে সাক্ষী করে হিন্দু মতে বিবাহ। অলিদেবীর স্বামী আসামে যান টি এস্টেটের কাগজপত্র বুঝে নিতে আর মোটা অঙ্কের টাকার বিনিময়ে সব বিক্রি করতে। কিন্তু গিয়ে জানতে পারেন ওই টি এস্টেট বিক্রি করতে গেলে একা অলিদেবী নয়, বরং নিখিলেশবাবুরও স্বাক্ষর প্রয়োজন। এবার ছকটা অন্যভাবে সাজানো হলো। অলিদেবী দাদাকে খবরটা দেওয়ার জন্য আসানসোলে ডাকেন, কিন্তু সত্যি কথা বললেন না। বললেন বাসা বদলাবেন, এখানে তার ভয় করছে। অখিলেশকে মাঝখানে থামিয়ে এই প্রথমবার কৃষ্ণেন্দুবাবু বলে উঠলেন, হ্যাঁ, কিন্তু অখিলেশবাবু, তাহলে খুনটা করলো কে? আর অলির স্বামী কে? মুচকি হেসে অখিলেশ বলে উঠল, বলছি, একটু ধৈর্য ধরুন। অখিলেশ আবার বলতে শুরু করলো, অলিদেবীর স্বামী সব পরিকল্পনা বদলে যায়। বাবা মায়ের পর অলির আত্মীয় বলতে নিখিলেশ। এতদিন পর দাদা আসবে আর তার বিয়ের খবর দেওয়ার খুশিতে সে দাদার জন্য মিষ্টি দই নিয়ে আসে। অলির স্বামী এই সুযোগটাকে কাজে লাগায়। নিখিলেশের ট্রেন দেরি করায় অলিদেবী ধরে নেয় নিখিলেশ আসবে না। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো রামদাস, হাতে একটা মস্ত ট্রে আর তার উপর সবার জন্য শালপাতার বাটিতে মিষ্টি দই। সবাইয়ের উদ্দেশ্যে অখিলেশ বলল, নিন, একটু মিষ্টি মুখ করে নিন। সরকারবাবু হাতে একটা বাটি তুলে নিতে নিতে বললেন, বেশ ভালো আয়োজন, কিন্তু দত্তবাবুর বাড়িতে কি প্লেট নেই? আছে, প্লেট আছে, কিন্তু শালপাতার বাটিতে বিষ মিশিয়ে দই খেলে সেই বিষে মানুষও মরবে, আর দইয়ের হাঁড়িতে বিষের কোনো চিহ্নও পাওয়া যাবে না। ফলে খুনির কোনো প্রমাণও পাওয়া যাবে না। কি, তাই তো দিব্যবাবু? মানে আমি কিভাবে বলবো খুনির মাথায় কি আছে তা আমার জানার কথা নয় নিশ্চয়ই। কথাগুলো বলেই নিখিলেশবাবুর সাংবাদিক বন্ধু দিব্য ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই অখিলেশ 5 পাখির মতো দিব্যবাবুর বাঁ হাতের কনুই ধরে হ্যাঁচকা টান মেরে তাকে বসিয়ে একটা কঠিন আওয়াজ করে বলল, বাইরে রহমান আর তার 2 সঙ্গী অপেক্ষা করছে, পালাতে পারবেন না, চুপ করে বসুন। আমরা সবাই ভূত দেখার মতো চমকে উঠলাম। নিখিলেশও অবাক হয়ে তাকিয়ে। অখিলেশ এবার বলে উঠল, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। দিব্যবাবু অলিদেবীর সেই গোপন প্রেমিক এবং বর্তমান স্বামী। দিব্যবাবু, আপনি সবটা বলবেন না আমি বলি? দিব্যবাবুর রাগে চোখ মুখ লাল হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে তিনি বললেন,
কিছুই প্রমাণ করতে পারবেন না, কিছুই না। অখিলেশ একটা তাচ্ছিল্যর হাসি হেসে বলতে শুরু করলো, পারবো মশাই, পারবো। সব প্রমাণ আছে। টি এস্টেটের উকিলবাবু প্রমাণ করে দেবেন যে আপনি সেদিন গিয়েছিলেন বিক্রির কথা বলতে, আর উনি রাজি হননি দেখে মন্দিরের বিয়ের এই ছবিটা আপনি ওনাকে দেখান, তাই তো? দিব্যবাবু স্থির চোখে অখিলেশের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে অখিলেশ বলে ওঠে, আরও প্রমাণ আছে। সংবাদপত্রে চাকরি ছেড়ে দিলেন, মোটা অঙ্কের টাকা আসবে, তাই ওই ছোটোখাটো চাকরির আর কি প্রয়োজন? অলি দেবীকে মেরে ফেলার পরিকল্পনা অনেক আগেই ছিল আপনার, আর সেটা অলি দেবীর বাবাও বুঝতে পেরেছিলেন, কিন্তু মেয়েকে বোঝাতে পারেননি, তাই তাকে এভাবে মরতে হলো। প্ল্যানটা ভালোই ছিল দিব্যবাবু। অলি দেবীর খুনের অপরাধে নিখিলেশবাবুর শাস্তি হতো, আর আপনি পুরো সম্পত্তি একা গ্রাস করতেন। অখিলেশ থামলে কৃষ্ণেন্দুবাবু বললেন, কিন্তু অখিলেশ মাঝখানে থামিয়ে দিয়ে আবার বলল, আরও একটু বাকি আছে, সবটা শুনুন, তারপর বাকি প্রশ্নের উত্তর না হয় আপনার বন্ধুই দেবেন। সেদিন নিখিলেশবাবুকে সকালে দিব্যবাবু জানায় তিনি অফিসে বিশেষ কাজে বাইরে যাচ্ছেন, কিন্তু তিনি কোথাও যাননি। সকালে ট্রেন ধরেই অলি দেবীর কাছে পৌঁছান। আসার সময় জানতে পারেন কলকাতায় ট্রেন চলাচল বন্ধ। তখনই পুরো ব্যাপারটা পরিকল্পনা করে ফেলেন। অলি দেবীকে ওর আনা দইতে বিষ মিশিয়ে খাইয়ে দেন, আর বিষটা শুধু অলি দেবীর দইতেই মেশানোর ফলে বাকি দইতে বিষের কোনো চিহ্ন পুলিশ খুঁজে পায় না। এবারে একটা ছোট ভুল করে ফেললেন দিব্যবাবু। সেই বিষ মেশানো বাটিটার নষ্ট না করে ভুলে বাড়ির পিছনে ফেলে আসেন। পুলিশের চোখ এড়ালেও আমার চোখ এড়াতে পারিনি। এই সেই বাটি আর তার পরীক্ষার ফল। কথাগুলো বলে সে একটা স্বচ্ছ প্লাস্টিকের ভেতরে রাখা শালপাতার একটা বাটি প্রমাণস্বরূপ টেবিলে রাখল। হাতে একটা কাগজ। বুঝলাম ওই কাগজই প্রমাণ করে দেবে যে ওতে বিষ ছিল। তারপর অখিলেশের দিকে তাকিয়ে দেখি শীতল দৃষ্টিতে সে দিব্যবাবুর দিকে তাকিয়ে, নিন দিব্যবাবু, প্রমাণ করে দিলাম, এবার কিছু বলুন। বাঁচার আর কোনো রাস্তা নেই দেখে ঠান্ডা গলায় এবার দিব্যবাবু বলতে শুরু করলেন, হ্যাঁ, আমি অলিকে ভালোবাসতাম, তাই ওকে বিয়ে করি। বিয়ের পর যখন জানতে পারি পুরো সম্পত্তি ওর নামে নেই, তখন বহুবার ওকে বলেছিলাম যে নিখিলেশকে দিয়ে পুরো সম্পত্তিটা লিখিয়ে নিতে, কিন্তু অলি রাজি হলো না। নিখিলেশের মতো ক্যালাস ছেলে হবে টি এস্টেটের মালিক, আর আমি হব সাধারণ সাংবাদিক। অলিকে অনেক বোঝানোর পর যখন দেখলাম ভাই বোন কেউই আমার কোনো কাজে আসবে না, তখন ঠিক করি দুটোকেই আমার রাস্তা থেকে সরিয়ে দেব। অলির মৃত্যুর জন্য নিখিলেশের ফাঁসি হবে, আর আমি অলির স্বামীর পরিচয় পুরো সম্পত্তিটার মালিক হব। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আর সেই কারণেই অলির উকিলের কাছে আমাদের বিয়ের ছবিটা দিয়ে আসি, আর আপনি সেটাই। অখিলেশ এখন অনেকটা শান্ত স্বরে তাকে জিজ্ঞাসা করল, নিখিলেশকে কিভাবে বিরাটি নিয়ে এলেন? সেদিন নিখিলেশ লোক ডাকতে বেরিয়ে যেতেই আমি আর আমার লোকজন মিলে অলির লাশটা পুকুরে ফেলে দিই। কিছুক্ষণ বাদে নিখিলেশ ঘরে এসে অলিকে না দেখতে পেয়ে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে, আর সেই সুযোগেই ঘুমের ওষুধ মেশানো জলের গ্লাসটা টেবিলের ওপর রেখে আসি। উত্তেজনায় নিখিলেশ সেই জল পান করে, আর কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান হারায়। আমরা সবাই মিলে রাতের অন্ধকারে গাড়ি করে ওরই বাড়িতে ওকে নিয়ে আসি, আর প্রমাণস্বরূপ ওর পকেটে ওই বিশেষ শিশিটা রেখে দিই। এতক্ষণ বাদে নিখিলেশবাবু কথা বললেন, কেন করলি দিব্য? এটা তুই কেন করলি? তুই অলিকে কেন খুন করলি? যদি আমায় একবার খুলে বলতিস, আমি সব অলির নামে স্বেচ্ছায় লিখে দিতাম। খুন কেন করলি? অলিকে কেন খুন করলি? নিখিলেশবাবুর চোখে জল আর গলার স্বর প্রায় রুদ্ধ হয়ে এসেছে। অখিলেশ সরকারবাবুর উদ্দেশ্যে বলল, নিন, 2 4 হলো তো? আপনি আশা করি দিব্যবাবুর বয়ান নথিভুক্ত করেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। রহমান, অ্যারেস্ট হিম। রহমান দিব্য মজুমদারকে নিয়ে যাওয়ার পর অখিলেশ বলল, এবার তো নিখিলেশকে ছেড়ে দিতে আর কোনো বাধা নেই সরকারবাবু? না, কোনো বাধা নেই। দোষী এত জোর সাক্ষীর সামনে নিজের দোষ স্বীকার করছে, এটাই যথেষ্ট। তবে ওই বিষের নমুনার বাটি আর তার কাগজটা আমার লাগবে।
মুচকি হেসে টেবিলের উপর পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগটা তুলে নিয়ে অখিলেশ বলল, ও এটা এটা একটা সাধারণ শালপাতার বাটি, আর কাগজে কিছুই লেখা নেই, দেখুন সাদা কাগজ। আমরা সবাই একসাথে হেসে উঠলাম। গৌরী বলল, বুঝলে ঠাকুরপো, আমাদের কলির কেষ্ট কিন্তু ভালোই ছলনা শিখেছে। রাগত দৃষ্টিতে অখিলেশ আমার দিকে তাকালে হাসি আর কেউ চাপতে পারল না। সবাই চলে যাওয়ার পর নিখিলেশবাবু অখিলেশের পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, দাদা, তুমি আমার প্রাণ বাঁচালে। আমি এই ঋণ জীবনে ভুলবো না। আরে থাক থাক থাক, দীর্ঘজীবী হও। নিখিলেশের কেসটার পর সপ্তাহখানিক বাদে আমি বাড়িতে এসে দেখি গৌরী আমার বন্ধুটিকে রাগাবার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে বললাম, দেখো কে এসেছে। আমার সাথে নিখিলেশ এসেছিল তার আঁকা একটি ছবি আর কিছু টাকা দিতে। অখিলেশ রাজি না হলেও টাকাটা প্রায় জোর করেই সে দিয়ে গেছে। ছবিটার মোড়ক খোলার পর জীবনে এই প্রথম অখিলেশের চোখে আমি জল দেখলাম। আমি আর গৌরী ছবিটার দিকে এগিয়ে এলাম। এখন আমাদের তিনজনের চোখে জল। আমাদের তিনজনের একটি সুন্দর ছবি। সত্যি, লোকেরা ঠিকই বলে শিল্পীরা একটু পাগলাটে হয় ঠিকই, কিন্তু ছবি এঁকে অখিলেশ দত্তর মতো একজন গোয়েন্দার চোখেও তারা জল এনে দিতে পারে। শুনছিলেন লেখিকা অনিন্দিতা নাথের কলমে অখিলেশ দত্তর গোয়েন্দা কাহিনী অলি হত্যা রহস্য। অখিলেশ দত্তর ভূমিকায় অঙ্কিত, অমিত মুখোপাধ্যায় ও গল্প পাঠে সম্বুদ্ধ, গৌরীর ভূমিকায় সৌমশ্রী, নিখিলেশের ভূমিকায় শুভময়, ইন্সপেক্টর সরকারের ভূমিকায় স্পন্দন, দিব্যর ভূমিকায় সৃজিত, ডক্টর কৃষ্ণেন্দু ঘটকের ভূমিকায় আমি সম্রাট। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত, মিক্স অ্যান্ড মাস্টারিং অ্যান্ড মোশন গ্রাফিক্স দেবদত্তা, পোস্টার ও পাবলিসিটি শুভদীপ, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত, গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।